যে স্যার দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার থেকে আমাদের সেমিস্টারের জন্য কিছু কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিলে ভালো হয়, তো তাই আমি আজকে কোনো কিছু চিন্তাভাবনা না করে দৃঢ়বস্তুর ঘূর্ণন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে। দেখো, এরকম অনেকে মনে করে যে কাউকে শেয়ার করব, সে যদি দেখে ভিডিওটা সে তো শিখে যাবে। এসব ভাবা ভুল, ঠিক আছে? একদমই ভুল। যে পড়ার সে এমনি পড়বে, আর যে না পড়ার সে কোনো কিছুতেই পড়বে না, ঠিক আছে? তাই যার সাহায্যটা দরকার তাকে সাহায্য করবে। তো চলো শুরু করব। জাড্যভ্রামকের মাত্রা কী? জাড্যভ্রামক মানে ইংরাজিতে কী বলে? মোমেন্ট অফ ইনারসিয়া। ওকে, তো জাড্যভ্রামককে আমরা কী দিয়ে লিখি? আই দিয়ে, তাই না? আই ইকুয়াল টু যে বেসিক ডেফিনেশন mr স্কোয়ার। শুনে নাও, এটা একটা ঘূর্ণন অক্ষ। এটাকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। এর রেডিয়াস হচ্ছে গিয়ে আর, বৃত্তের ব্যাসার্ধ মানে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ আর তার ভর হচ্ছে গিয়ে এম, এই যে বস্তুটার। তাহলে mr স্কোয়ার, তাহলে এর একক কী হবে? এম এর মাত্রা তো এমই হবে না, আর এর মাত্রা এল স্কোয়ার, কারণ লেন্থ, তাহলে এম এল স্কোয়ার হবে মাত্রা, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, জাড্যভ্রামকের একক। এখান থেকেই হয়ে যাবে, দেখো এম কি কেজি আর এল কি মিটার, তাহলে কেজি ইন্টু মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি, একদম ইজি। জাড্যভ্রামক নির্ভর করে কার ওপর? বস্তুর ভরের ওপর অবশ্যই নির্ভর করে ভাই, বস্তুর ভরের ওপর। ঘূর্ণাক্ষের অবস্থান ও অভিমুখের ওপর। দেখো, হ্যাঁ সেটাও তো ঠিক, ঘূর্ণাক্ষটা কতটা দূরে অবস্থিত সেটা তো অবশ্যই লাগবে, কারণ mr স্কোয়ার আছে, আর আছে যেহেতু। আর কি বলছে? ঘূর্ণাক্ষের সাপেক্ষে বস্তুর ভর বন্টনের ওপর। হ্যাঁ সেটাও ঠিক, যে ভরগুলো কোথায় আছে। ঠিক আছে, যদি একটা এরকম একটা কোনো অবজেক্ট হয়, তো এখানে বেশি ভর না এখানে বেশি ভর ডিপেন্ড করছে, ঠিক সেই রকম অনুযায়ী তো তার সেন্টার অফ মাসটা অবস্থিত হবে, তাই না? তো বোঝা গেল, তো তিনটের ওপরই কিন্তু নির্ভর করবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, জাড্যভ্রামক রৈখিক গতির যে রাশিটি সমতুল্য। দেখো, আমি যখন অফলাইনে ক্লাসে পড়িয়েছি তখন বারবার একটা কথা বলেছি যে রৈখিক গতিতে যেটা ভর মানে মাস, ভর কৌণিক গতিতে সেটাই কিন্তু জড়তা ভ্রামক বা জাড্যভ্রামক। ঠিক আছে, তাহলে ভরের সঙ্গে সমতুল্য। কেমন? 5 কোশ্চেন, কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপ কোনটা? এল ইকুয়াল টু আর ক্রস পি। ভুলবে না, এটা দিয়ে একটা অঙ্ক পাবে তোমরা, 90% চান্স এটা দিয়ে একটা অঙ্ক পাওয়ার। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা, যে এল ইকুয়াল টু আর ক্রস পি। এল ইকুয়াল টু আর ক্রস পি। এই এল কি? কৌণিক ভরবেগ, পি কি? রৈখিক ভরবেগ, আর আর কি? অবস্থান ভেক্টর, তাই তো? ওকে, আবর্ত গতির ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? টর্ক ইকুয়াল টু, দেখো একটা কথা বলি, টাও ইকুয়াল টু আই আলফা। এটা যদি না জানো তো জেনে নাও, ভুলবে না। এইটা হচ্ছে কি টর্ক, এইটা জাড্যভ্রামক, আর আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ, বুঝলে? কৌণিক ত্বরণ। তো ওকে, নো প্রবলেম। তাহলে দেখো কোথায় আছে? টর্ক ইকুয়াল টু জাড্যভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ, এই যে এইটা, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর অনেকে ভাবছে টাইম কম আছে, আমরা কীভাবে কি সলভ করবো কি না, হ্যাঁ টাইম তো কম পাবো, এসব ভাবার কোনো কারণই নাই ভাই। টাইম যখন কম আছে কোশ্চেনও ঠিক সেরকমই হবে। তো ফাঁকায় টেনশন করে লাভ নেই, পড়াশোনা করো। ঠিক আছে, কৌণিক ভরবেগ এলের ভেক্টর রূপ কী হবে? আবার দিয়েছে নাকি এটা? ও, আমি ওই 5 নম্বর কোশ্চেনটাতেই আবার মনে হয় চলে এসেছি। ও, 7 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এই তো এইটা। আবর্ত গতির গতিশক্তি কী হবে? এটাও আমি একবার বলে দিই। আবর্ত গতির গতিশক্তি হচ্ছে, যদি আমি ই দিয়ে লিখি তাহলে ই ইজ ইকুয়ালস টু কে দিয়ে লিখি, কে দিয়ে, জি ই দিয়ে লিখতে কেমন একটা লাগছে, হাফ আই ওমেগা স্কোয়ার। আই হচ্ছে জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, আর ওমেগা হচ্ছে কৌণিক গতিবেগ, তাহলে জাড্য ভ্রামক গণিত কৌণিক গতিবেগের স্কোয়ার। ওকে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি সুষম সরু দণ্ড যার ভর এম, দৈর্ঘ্য এল, দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের অবিলম্বভাবে গত জাড্য ভ্রামক কী হবে? দেখো, একটা সুষম দণ্ড মানে ঠিক এরকম, ঠিক আছে? তো এই দিকে একটা অক্ষ পাস হয়ে গেছে, তো এর সাপেক্ষে ঘুরছে। তো এর সাপেক্ষে যখন ঘোরে তখন তার যে জাড্য ভ্রামক আই ইকুয়াল টু হয়ে যাবে কত? 1/3 ml স্কোয়ার। এটা কি এর সাপেক্ষে দিয়েছে? না 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 না, এটা এর সাপেক্ষে দেয়নি, তাই তো ভাবছি এটা তো ভুল হচ্ছে। একটা জিনিস বলি, এই জিনিসটা হবে না। এইটা যেটা দিয়েছে আমাদের এই কোশ্চেনে, সেটা অক্ষটা এই দিকে পাস করেনি, মধ্যবিন্দু দিয়ে পাস করেছে। এই দেখো বলে দিয়েছে মধ্যবিন্দু, এইটা হচ্ছে অক্ষ এ বি, আর এর রেসপেক্টে এই রডটা ঘুরছে, বুঝলে? ঘুরছে, তাহলে জাড্য ভ্রামক হবে আই সমান 1/3 ml স্কোয়ার। কেমন? এল হচ্ছে লেন্থ, আর যদি অক্ষটা এই দিকে পাস করে না, তাহলে তখন হবে আই ইকুয়াল টু 1/12
ml², দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে একটি নিডেড গোলক যার ভর m ও ব্যাসার্ধ r, যে কোনো ব্যাস বরাবর তার জাড্য ভ্রামক কত হবে? গোলক, ঠিক আছে, নিডেড গোলক কিন্তু। তাহলে নিডেড গোলক, আচ্ছা পৃথিবী কি, পৃথিবীকে ধরা হয় কিন্তু একটা নিডেড গোলক যখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা হবে, ঠিক আছে। তো তার ক্ষেত্রেও কিন্তু এইটাই হবে, I = 2/5 mr²। কোন দিকে অক্ষটা পাস করেছে? একদম মধ্যবিন্দু দিয়ে অক্ষটা পাস করেছে, ঠিক আছে, এরকম করে ঘুরছে। তাহলে 2/5 mr², মনে রাখবে, নিডেড গোলকের জড়তা ভ্রামক, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। বলছে একটি সুষম সরু দণ্ড যার ভর m, সুষম সরু দণ্ড যার ভর m, বেশ ভর m হলো, ওয়েট, এটা ও এই প্রশ্নটাই আবার পড়ছি কি? হ্যাঁ, না তো, কত নম্বর প্রশ্ন চলছিল আমাদের? এর আগের প্রশ্নটা কত নম্বর? 9 নম্বর ছিল। ও 8, 9, 10, আবার এইটা এসছে, যে কোনো ব্যাস বরাবর তার জাড্য ভ্রামক 9 পর্যন্ত হয়েছে নাকি? হ্যাঁ, 10এরটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো হয়ে গেছে। এইটা আমি ওই যখন ক্রপ অ্যান্ড পেস্ট করেছি তখন এইগুলো আবার রিপিট করে ফেলেছি, সরি। তো এইটা হবে, দেখো, একটি r ব্যাসার্ধযুক্ত m ভরের নিডেড গোলকের এক প্রান্তে স্পর্শক বরাবর জাড্য ভ্রামক কত হবে? এইটা একটা নিডেড গোলক, যখন এই দিকে পাস করছে, যখন এই দিকে পাস করছে এইটা r, তখন হচ্ছে গিয়ে 2/5 mr²। এবার যখন স্পর্শক দিয়ে পাস করছে তখন এই যে ডিস্টেন্সটা, এইটাও তো r, তাহলে এইটা সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী কাজ করবে। 2/5 mr² প্লাস টোটালটার এর ভর যদি m হয় তাহলে mr²। এটা তোমরা জানো কি না আমি জানি না। দেখো আমি বলে দিই জিনিসটা, সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যে অক্ষটা পাস করেছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ I যা হবে তার সঙ্গে প্যারালাল কোনো অক্ষের সাপেক্ষে, আমি আবারও বলছি, এই সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে, ভর কেন্দ্রের মধ্যে দিয়ে, অর্থাৎ একদম মিডিল দিয়ে যে রেখাটা পাস করেছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক যা হবে তার ঠিক প্যারালাল কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে গেলে তাকে নিতে হবে, মানে এর সাপেক্ষে যেটা সেটা নিতে হবে, প্লাস এই দুটো অক্ষের মধ্যে যে দূরত্ব তার স্কয়ারের সঙ্গে মাসের গুণফলকে নিতে হবে, ঠিক আছে। আমি ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি। এইটার রেসপেক্টে যদি আমি এটাকে ধরি I1 আর এটাকে ধরি, আমি I ধরলাম, তাহলে I1 = I + mr²। এবার বোঝা গেল জিনিসটা, ঠিক আছে। এটাকে বলা হয় সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে। তাহলে এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে গেলে কিন্তু এই অক্ষটা কাজে লাগবে আমাদের, এই অক্ষটা কিন্তু কাজে লাগবে, কেমন? তাহলে 2/5 mr² + mr² = 7/5 mr²। ওকে, পরের প্রশ্নে যাই। দেখো বলছে r ব্যাসার্ধযুক্ত m ভরের একটি নিডেড চোঙের অক্ষ বরাবর জড়তা ভ্রামক কত হবে? r ব্যাসার্ধযুক্ত m ভরের একটি নিডেড চোঙের অক্ষ বরাবর জাড্য ভ্রামক, তার মানে নিডেড চোঙ বলেছে, চোঙ, তাহলে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, নিজের অক্ষের সাপেক্ষে বলেছে। হ্যাঁ, তো কী হবে? 1/2 mr², এটা আমরা সবাই জানি, 1/2 mr², তাই তো। আর এইটা হচ্ছে r, তাহলে 11 এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে 12 কোশ্চেন, একটি m ভরযুক্ত ফাঁপা চোঙ যার ভিতরের ব্যাসার্ধ r1 এবং বাইরের ব্যাসার্ধ r2, তাহলে চোঙের অক্ষ বরাবর জাড্য ভ্রামক কত? দেখো এই কোশ্চেনটা কিন্তু ইজিলি হবে না, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে এটা একটা সলিড সিলিন্ডার নয়, ফাঁপা সিলিন্ডার, কিন্তু একদম ফাঁপাতা নয়, কেমন এই রকম দেখতে সিলিন্ডারটা। এবার বোঝা গেল জিনিসটা, এইটুকু সলিড, এইটুকু, এই আউটার পোর্শনটুকু, ঠিক আছে, আর মাঝখানটা ফাঁকা। এবার ও রোটেট করছে নিজের এক্সিসের রেসপেক্টে, তার মানে এই যে এক্সিসটা পাস করেছে এই এক্সিসের রেসপেক্টে রোটেট করছে। তাহলে তুমি একটা কাজ করো, যে মাসটা ক্যালকুলেট করে নাও। আগে সারফেস মাস ডেনসিটিটা একবার দেখে নিই কী আসছে। টোটাল মাস যদি m হয়, আচ্ছা আমি এই রেডিয়াসটাকে r1 ধরলাম আর আমি এই রেডিয়াসটাকে r2 ধরলাম, ক্লিয়ার? তাহলে টোটাল মাস যদি m হয়, তাহলে টোটালটাকে আমি যদি একদম আউটার রেডিয়াস পর্যন্ত যদি আমি একটা সিলিন্ডার ইম্যাজিন করি, তাহলে তার ইউনিট এরিয়ার মাস কত হবে, বা মাস পার ইউনিট এরিয়া?
তাহলে সেটা কী হবে, m/π r2 মাইনাস r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। কারণ দেখো গোটাটা তো আর সলিড নয়, শুধু এইটুকু সলিড, তাহলে টোটাল এরিয়া থেকে আমাকে এইটুকুর এরিয়া বাদ দিতে হবে, তবে আমি মাঝের অংশটুকু পাবো। তাহলে এই জিনিসটা কি যেটা লিখলাম, এইটা হচ্ছে ইউনিট এরিয়ার মাস, মানে একক দৈর্ঘ্যের মাস। কিন্তু একক দৈর্ঘ্য বলছি, সরি একক ক্ষেত্রফলের মাস। কিন্তু এখানে আছে কতটা ক্ষেত্রফল সেটা আমাকে দেখতে হবে, π/r2 তার স্কোয়ার। যদি গোটাটাকে আমি সলিড ধরি, ঠিক আছে, মানে একদম বাইরে পর্যন্ত যদি আমি ধরি, তাহলে সেটা কত হবে, এই গোটা মুখটা কী হবে, π/r2 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কি এম আউট বলে লিখছি, আউটার সিলিন্ডারের মাস। ক্লিয়ার? এবার ইনার সিলিন্ডারের মাস কত, ইনার সিলিন্ডারের মাস এম ইন লিখছি, তাহলে m/π এইটা কিন্তু চেঞ্জ হবে না, বুঝলে, কারণ এইটা হচ্ছে ডেনসিটি ইনটু, তাহলে তখন হয়ে যাবে π/r1 স্কোয়ার। এবার তুমি ভেবে নাও যে একটা বড় সিলিন্ডার ছিল, তার মধ্যে থেকে আমি কিছুটা অংশ কেটে বার করে নিয়েছি, তাহলে গোটাটার মোমেন্ট অফ ইনারশিয়া মাইনাস যেটুকু কেটে বের করে নিয়েছি সেইটার মোমেন্ট অফ ইনারশিয়া করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া I ইজ ইকুয়ালস টু, দেখো আমি এরকম করে ভাবতে পারি যে m আউট r2 স্কোয়ার বাই 2 মাইনাস m ইন r1 স্কোয়ার বাই 2। আচ্ছা, কেন স্যার হাফ mr স্কোয়ার নিলেন? কারণ একটু আগেই আমি যখন আগের অঙ্কটা করলাম তখন কি বললাম যে সলিড সিলিন্ডারের অ্যাক্সিসের রেসপেক্টে কী হয়, হাফ mr স্কোয়ার হয়, সেই ফর্মুলাটাই তো আমি এখানে ইউজ করেছি। ওকে, আচ্ছা হ্যাঁ, দেখো এখানে পাই তো কেটে গেছে, ঠিক আছে, তো ওভারঅল যে ক্যালকুলেশন সেটা কি হবে, চলো দেখা যাক কী হয়। দেখো হাফ তো কমন আসবে এটা থেকে, এটা আমরা শিওর, m/r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার এটাও কমন আসবে। আর কিছু কি কমন আসবে? আর ভিতরে পড়ে থাকছে r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, নাকি কি পড়ে থাকছে? আচ্ছা এখানে দেখো অলরেডি একটা r2 স্কোয়ার আছে, আর এই r2 স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই হবে কিন্তু r2⁴ মাইনাস r1⁴। তাহলে এটাকে তুমি যদি ব্রেক করে দাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে, তাহলে একটা প্লাস টার্ম পাবে, একটা মাইনাস টার্ম পাবে, মাইনাস টার্মটা কেটে চলে যাবে, তাহলে ফাইনালি অ্যান্সার পড়ে থাকছে দেখো হাফ m/r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে পরের কোশ্চেনে যাই। দেখো বলছে এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার বলয়ের কেন্দ্রগামী, বৃত্তাকার বলয়, ঠিক আছে, মানে ডিস নয় কিন্তু, রিং, কেন্দ্রগামী কিন্তু তলের সঙ্গে অবিলম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জাড্যভ্রমক, মানে এইটা হচ্ছে রিং একটা, বুঝলে, তো এইদিকে একটা অ্যাক্সিস পাস করেছে, এই অ্যাক্সিসটা দিয়ে বলছে জড়তা ভ্রামক কত হবে, এটা মনে রেখে দেবে mr স্কোয়ার, ঠিক আছে, mr স্কোয়ার, আর যদি ডিস হয় তাহলে হবে হাফ mr স্কোয়ার। একটি নিরেট গোলক ও নিরেট চোঙ উভয়ই সমভর ও সমঘনত্ব সম্পন্ন, তারা নিজ নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনশীল, যার জাড্যভ্রামক বেশি হবে। তাহলে দেখে নাও কি হবে, একজনের কত হবে হাফ, যদি আমাকে নিরেট চোঙের কথা বলে তাহলে নিরেট চোঙ তো আমরা একটু আগেই পড়লাম, নিরেট চোঙের জড়তা ভ্রামক হয়, আরে এটা তো খুব প্রবলেম করছে ভাই, এই তো হাফ mr স্কোয়ার, এটা নিরেট চোঙের কথা বলছি, আর নিরেট গোলক যদি বলো তাহলে 2/5 mr স্কোয়ার, কিন্তু ঘটনা হচ্ছে এরা বলে দিয়েছে মাস ইকুয়াল, বেশ, এই যে বলেছে নিরেট চোঙ উভয়ই সমভর, মাস ইকুয়াল এবং সমঘনত্ব সম্পন্ন। দেখো আমি এখানে দেখেই বুঝতে পারছি যে নিরেট গোলকেরটা বেশি হবে, কারণ এইটা কত 2/5 মানে হচ্ছে কি 0.4, ঠিক আছে, আর এইটা কত 0. এটা হবে তাহলে 0.5, তাহলে 0.4 আর 0.5 এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে কে বড়, 0.5 বড়, তাহলে হাফ mr স্কোয়ার কার, সলিড সিলিন্ডারের, তাহলে উত্তর হবে, যাক কোথা পালিয়ে গেল এটা, এই তো উত্তর হবে সলিড সিলিন্ডার, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে নিরেট চোঙ, এই তো ঠিক আছে, নিরেট চোঙ এর যে নিজ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সেটা হবে বেশি। পরের প্রশ্নে যাই। আচ্ছা এটাই কি লাস্ট ছিল, না পরে তো কোশ্চেন ছিল,
দেখছি। আচ্ছা, এই ভিডিওটা এতটাই আছে। হ্যাঁ, এরপরে আমি আবার কোশ্চেন নিয়ে আসবো, চেষ্টা করব খুব তাড়াতাড়ি অর্থাৎ কালকের মধ্যেই বাকি আরও 20টা কোশ্চেন নিয়ে আসার, একদম প্র্যাকটিস করানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। ওকে, বাই।